দিকে কান রাখো। হৃদস্পন্দনের গতিবেগ কি শুনতে পাও পূর্ণ? খেয়াল করে শোনো। প্রতিটা স্পন্দন বলছে ভালোবাসি পূর্ণ, তোমাকে পৃথিবী সমান ভালোবাসি। ইহকালেও ভালোবাসি, পরকালেও ভালোবাসি। ভালোবাসা ছাড়া কি আর অন্য কিছু আছে আমার হৃদস্পন্দনে পূর্ণ? প্রভাতের এমন আদুরে কণ্ঠ, ভালোবাসার আকুলতায় পূর্ণতা ফুপিয়ে কেঁদে উঠল। প্রভাতের গেঞ্জির কলার খামচে ধরে বলে উঠল। সব মিথ্যা, বিশ্বাস করি না আমি কিছু। প্রভাত পূর্ণতাকে নিজের বুকের সাথে আরো একটু শক্তভাবে জড়িয়ে ধরে বলল। আমি জীবনে হয়তো প্রয়োজনে অপ্রয়োজনে অনেক মিথ্যা বলেছি, কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবী আমার ভালোবাসার চেয়ে সত্য কিছুই নেই। আমি আপনার কাছে একটা জিনিস চাই, দিতে পারবেন? যেই দেখো, জান দিতেও ভাববো না। পূর্ণতা কাঁদতে কাঁদতে বলল। আমায় কথা দিন, আমার আম্মুর সাথে যে এত বড় অন্যায় করলো তাকে উপযুক্ত শাস্তি দেবেন আপনি। ওই নিকৃষ্ট ব্যক্তিকে একটু হলেও কষ্ট দেবেন। ওই নিকৃষ্ট ব্যক্তির কষ্ট দেখলেই আমার অশান্ত হৃদয়টা শান্ত হবে। আর আপনি যদি পারেন, আমি নিজে কি করবো আমি জানি না। প্রভাত পূর্ণতার মাথায় হাত বুলোতে বুলোতে বলল। তুমি না বললে আমি তাকে ছাড়তাম না। আমি চাচাকে কঠিন শাস্তি দেব, বোঝাবো অর্ধেকিনী ছাড়া জীবন কতটা দুর্বিষহ হতে পারে। এমন সময় প্রভাতের চোখ গেল বাইরে। সে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। প্রভাত উকি দিল, দেখল রাজনের সাথে পুষ্প একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। রাজন আর পুষ্প দুজনের মুখ হাসি খুশিতে ভর্তি। প্রভাত যা অনুমান করছে তা কি সত্য? মুহূর্তের মাঝেই প্রভাতের অনুমান সত্য হলো। রাজন একটা বেলি ফুলের গাছটা পুষ্পর চুলে বেঁধে দিল। তারপর পুষ্পের হাত ধরে নিয়ে একটা রিকশায় উঠল। পূর্ণতার গলা শুকিয়ে এলো টেনশনে। এভাবে ওরা প্রভাতের সামনে ধরা পড়ে গেল। রিকশা চলে যেতেই প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল। তুমি কিছু জানতে এই ব্যাপারে? পূর্ণতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল। না মানে? প্রভাত শক্তভাবে জিজ্ঞেস করলো। আমি জানি, পৃথিবীর কেউ না জানলেও তুমি সব জানো। কতদিন ধরে চলছে এসব? কতটুকু গভীরে গিয়েছে জানো? এভাবে রেগে কেন যাচ্ছেন? আমাকে চোখ রাঙাচ্ছেন কেন আপনি? পুষ্প আমার একমাত্র বোন, ও ভুল করলে আমি রাখবো না, টেনশন করবো না। পূর্ণতা গভীর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। আপনি কিভাবে শিওর হলেন আপু ভুল করছে? ঠিকও তো হতে পারে। প্রভাত চিন্তিত হয়ে উত্তর দিল। দেখো পূর্ণ, তোমার কোনো আইডিয়া আছে ছেলেদের সম্পর্কে? জানো চারদিকে কি হচ্ছে? যাকে তুমি বেশি ভালো মনে করবে সেই হবে ভয়ঙ্কর খারাপ। তার মানে বলতে চাইছেন রাজন ভাইয়া ভালো মানুষ নন? দেখো, আমি তো বলতে চাইনি। রাজনকে যতটুকু দেখেছে স্ট্রং পার্সোনালিটি ছেলে হিসেবে দেখেছে, কিন্তু দুদিন দেখি তো আমরা পরিপূর্ণভাবে একটা মানুষ চিনতে পারি না। রাজন একজন এসআই, শুধু এতটুকুই জানে। ওর পরিচয় কি, কোন জেলার ছেলে, ফ্যামিলি কেমন, কিছুই তো জানি না। চৌধুরী পরিবারের চেয়ে নিশ্চয়ই খারাপ পরিবার পৃথিবীতে নেই। তাছাড়া এত কিছু জানতে হবে কেন? মানুষটা ভালো হলেই তো হলো। প্রভাত আবারও প্রশ্ন করল। কতটুকু গভীরে গিয়েছে জানো? পূর্ণতা ওদের দুজনের কথা 2 সেকেন্ড ভেবে উত্তর দিল। যতটুকু গভীরে গেলে একজন আরেকজনকে ছাড়া অসহায় হয়ে পড়ে। রাজন ভালো হলে ওর ফ্যামিলি নিয়ে আমার মাথা ব্যথা নেই। সবার বিপক্ষে গিয়ে ওদের বিয়ে দেব। শুধু আমার বোনকে যেন ভালোবাসে। সবাই কি আর আপনার মতো বউ পাগল হবে নাকি? পূর্ণতার খোঁচা মারা কথায় প্রভাত হাসলো, মৃদু হাসলো। এ কথাটা তাকে প্রশান্তি দিল। প্রভাত পূর্ণর ঠোঁটে চুমু খেয়ে আবার গাড়ি স্টার্ট দিল। ঘণ্টা খানিকের মাঝে গাড়ি গিয়ে পৌঁছালো হসপিটালে। জাহানের কেবিনে প্রবেশ করলো প্রভাত আর পূর্ণতা। আজ পূর্ণতা পৃথিবীর সব মায়া এক জায়গা করে জাহানের দিকে তাকিয়ে আছে ফ্যালফ্যাল নয়নে। মনে হচ্ছে পূর্ণতা এক্ষুনি কেঁদে দিবে, কিন্তু জাহানের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আছে। জাহান আজ উঠে বসেছে, মন খুলে হাসছে। মেয়েরি তার গালে খাবার তুলে দিচ্ছে, সে খাচ্ছে আর প্রাণ খুলে হাসছে। দু যা কি গল্প করছে কে জানে, দেখে মনে হয় দু বোন। কোনোদিন ঝগড়া হয়নি ওদের। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল। দেখো, আমার শাশুড়ি একদম সুস্থ আজ। তাই বলে শাশুড়ি বলবেন? সত্য স্বীকার করে স্ত্রী পূর্ণ। এমন সময় মেরির চোখ গেল দরজায়। প্রভাত আর পূর্ণকে দেখে মেরি বলল। তোরা ভেতরে আয়, বাইরে কেন? ওরা দুজন এগিয়ে এলো। পূর্ণতা সরাসরি জাহানের কাছে এগিয়ে গেল। জাহানের অসুস্থতার কথা আর মনে করিয়ে দিয়ে হাসি মুখটা মলিন করলো না। জাহানকে খুব আদর করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে রেখেছে খুব শক্তভাবে আর ছাড়ছে না। মেয়ের এমন পাগলামি দেখে জাহান খুব জোরে হাসলো। আজ কেন এত হাসছে কেউ জানে না, শুধু হেসেই যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেলে জাহান বলল। এবার এসব ছাড়ো সোনা। পূর্ণতা এবার জাহানকে ছেড়ে বলল। কেমন আছো আম্মু?
কতদিন তোমার হাসি মুখটা দেখি না। তুমি এভাবে হাসলে আমি কেন যেন স্বর্গের সুখ পাই। আমার তোমাকে এইভাবে হাসি খুশি দেখতে ভালো লাগে। আমি চাই তুমি সারা জীবন এমন হাসি খুশি থাকো। জাহান পূর্ণর কপালে চুমু দিয়ে বলল। ভাবছি আর কোনোদিন কাঁদবো না, এখন থেকে শুধু হাসবো। মেরি বলল। পূর্ণ, আমাকে তো কোনোদিন এভাবে আদর করিস না। আমি কি তোর কিছুই হই না? পূর্ণ মেরিকে জড়িয়ে ধরে বলল। তুমি আমার দ্বিতীয় মা, বুঝছো? দুজনকে সমান ভালোবাসি আমি। আরো 10 দিন কেটে গিয়েছে। এ বাড়িতে পূজা এসেছে আজ 10 দিন হলো। জাহানও বাড়ি এসেছে। জাহান এখন সম্পূর্ণ সুস্থ। এখন সে আর ওয়াজেদের সাথে থাকছে না। আলাদা একটা রুম দিয়েছে প্রভাত আর পূর্ণতা। প্রভাত জাহানকে ডিভোর্সের ব্যাপারে বলেছে সে যেন ওয়াজেদকে ডিভোর্স দেয়। জাহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছে। শরীরে কঠিন ব্যাধি না হলে ডিভোর্সই দিতাম। আমার হাতে আর বেশি সময় নেই। এখন ডিভোর্স হলে আমি আর তোমার চাচা এক বাড়িতে থাকতে পারবো না। ফলে আমি পূর্ণতার থেকে দূরে থাকবো। আমি মেরি আপাকে ছাড়াও থাকতে পারবো না। পূর্ণ, পুষ্প, তোমাদের কাউকে ছাড়া থাকতে পারবো না। যে কদিন আছি এই মানুষের সাথে সাথে আর থাকতে পারবো না। প্রভাত আর জোরাজুরি করলো না। জাহানকে আলাদা থাকার ব্যবস্থা করে দিল। তবে ওয়াজেদকে কঠিন হুঁশিয়ারি দিল, জাহানের দিকে চোখ তুলে তাকালে বা স্বামীর অধিকার দেখাতে গিয়ে অত্যাচার করলে এ বাড়িতে ওয়াজেদের শেষ দিন হবে। ওয়াজেদও চুপচাপ আছে। জাহানকে কিছু বলার সাহস পাচ্ছে না। পূজাকে দায়িত্ব দিয়েছে সে যেন সবসময় জাহানের কাজে সাহায্য করে। এছাড়া আর কিছু করা লাগবে না। বাকি টাইম পূর্ণ আর পুষ্পের সাথে গল্প করবে, টিভি দেখে বই পড়ে কাটাবে। এ বাড়িতে সবচেয়ে বয়স কম এখন পূজার। পূজা এ বাড়িতে আসার পর কেমন যেন নতুন প্রাণ সঞ্চার হয়েছে। একবার কিচেন, একবার ডাইনিং, একবার বাগান, একবার পূর্ণ, একবার পুষ্প, এসব করে ঘুরে বেড়াচ্ছে। খুব কম সময়ে বাড়ির সবাই পূজাকে আপন করে নিয়েছে। পুষ্প আর পূর্ণর মতো মেশার মানুষ পেয়ে পূজারও আর বাড়ি যেতে ইচ্ছা করে না। প্রথম 1 সপ্তাহ বাড়ি গেলেও এখন থেকে সে আর বাড়িতে যাবে না। পূজার আগমনে বাড়িটা কেমন মোমো করছে, নতুন সুবাস ছড়াচ্ছে সবকিছুতে। বয়সে একটু ছোট হলেও পুষ্প আর পূজার খুব কাছের হয়ে উঠেছে। এখন ওরা 3 জন সারাদিন একসাথে থাকে, আড্ডা দেয়। পূজার সাথে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করে না। ওদের দুজনের অগণিত ড্রেস, সেখান থেকে নতুন দেখে দেখে কিছু ভালো পোশাকও দিয়েছে। পূর্ণ আর পুষ্প পূজাকে ওদের মতো স্টাইল করার চেষ্টা করছে। জেলে পাড়ার নদীর পাড়ে একটা বড় বাঁশের মাচা লাগছে। ফাইক সেখানে বসে রাতে মাছ পাহারা দেয়। এলাকার ছেলেপেলে দল বেঁধে এসে সেখান থেকে মাছ চুরি করে নিয়ে যায়। ওরা প্রফেশনালি চোর নয়, কিন্তু দল বেঁধে ঘুরতে এসে মাছ পেলেই চুরি করে নিয়ে যায়। ফাইক গায়ে তীব্র জ্বর নিয়ে শিমুল তোলার মোটা লেপ গায়ে দিয়ে মাচালে শুয়ে মাছ পাহারা দিচ্ছে। কিন্তু এই লেপে তার শীত কমছে না। নদী থেকে ঠান্ডা বাতাস ভেসে এসে ফাইকের শরীর যেন আরো শীতল করে তুলছে। থরথর করে কাঁপছে ফাইক। ফাইকের স্ত্রী ফাইকের মাথায় জলপট্টি দিচ্ছে আর বিড়বিড় করে বলছে। আমি বুঝতাছি না তুমি এখনো কেন এই মাছ ধরো? মাছ না ধরলে কি আমরা না খাইয়া মইরা যাব? ফাইক জ্বরের ঘোরে নিজের স্ত্রীর হাতটা চেপে ধরে বলল। তুমি বোঝো না কেন? তোমারে যখন আনছিলাম এই মাছই আমার খাউন জুগাইতো। পোলাডারে মাইনষের মতন মানুষ বানাইতে পারছি। এই পেশায় আমার রক্তে মিশা গেছে। আমি ছাড়তে পারুম না। তোমার পোলা তো এখন কাম কাজ করে, সে বড় চাকরিজীবী। তাও কেন তুমি এখনো এইসব করবা? বেতন পাইয়া সবগুলান টাহা তো তোমার হাতেই দিয়া দেয়। তাও তোমারে বলে কয়েও সে এই কাম বাদ দেওয়াতে পারতেছে না। আমি নিজেও বুঝতেছি না কি দরকার এই মাছ ধরনের। মাছ না ধরলে সময় কাটবো কেমনে রে? মাছ তো আর বেচতেছি না। ওই চৌধুরী বাড়ি থেকে আহুনের পর থেকেই তো দেখতাছি মাছ বেচা বাদ দিয়া দিছ। ওই অমানুষের জাতকের সারা জীবন মাছ খাওয়ালে তাও তোমার গায়ে হাত তুলল। সেইখান থেকেই জ্বর তোমার। আমি তোমার পোলারে আর লুকাবো না, এইসব কথা কইয়া দিব। ওই চৌধুরী তোমারে মারছে। ফাইক তার স্ত্রীর হাত চেপে ধরে বলল। খবরদার, আমার পোলার কানে এইসব দিবা না। পোলা কষ্ট পাইব। আমার পোলারে এইসব কইলে আমার মরামুখ দেখবা, কইয়া দিলাম। রাত অলরেডি 1টা বেজে গিয়েছে। পূর্ণতা, পুষ্প, পূজা গতদিনের ন্যায় আড্ডা দিয়ে যাচ্ছে। ইদানিং আড্ডা দেওয়াটা যেন ওদের কাছে নেশার মতো হয়ে গিয়েছে।
পূজা বলল। পূর্ণদি, পুষ্পদি কি করে বলুন তো? পুষ্প ভ্রুচি জিজ্ঞেস করলো। ওই যে কৃষ্ণু আমাকে একটু রাস্তায় যেতে বলেছে। ওর নাকি জল তেষ্টার মতো তেষ্টা পেয়েছে আমাকে দেখার জন্য। বুক নাকি একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পূর্ণ পুষ্পের দিকে তাকিয়ে বলল। তোমার ভাই তো আমাকে কোনোদিন এভাবে বললো না আপু। পুষ্পা একগাল হেসে বলল। আমার ভাই যা বলতে পারে তা পৃথিবীর কেউ পারবে না। এমন সময় পুষ্পের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভাসছে রাজনের নাম্বার। পূর্ণ বলল। আপু, তোমার ভাই কিন্তু তোমাকে নিয়ে দুশ্চিন্তা করেই যাচ্ছে। পুষ্প চিন্তিত মুখে বলল। কেন? ওই যে বলেছিলাম না, তোমাকে রাজন ভাইয়ের সাথে দেখে ফেলেছিল, সেই দিন থেকেই চিন্তায় আছে। শোন পূর্ণ, তুই থাকতে যেন আমার আর রাজনের ভালোবাসা আলাদা না হয়। তোমার ভাই কোনোদিন তোমার খারাপ চাইবে না আপু, তুমি নিশ্চিন্তে থাকো। এমন সময় ছাদে প্রভাত প্রবেশ করলো। সে শুকনো কাশি দিয়ে পূর্ণতার দৃষ্টি আকর্ষণ করলো। ওরা তিনজনই ফিরে তাকালো। প্রভাত প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে ব্যস্ত স্বরে ডাকলো। পূর্ণতা, পূর্ণতা উঠে দাঁড়িয়ে বলল। হ্যাঁ বলুন। আমি যে নীল রঙের ফাইলটা তুমি দিয়েছিলাম ওটা দিয়ে যাও। পূর্ণতা অবাক হয়ে প্রশ্ন করলো। কবে দিলেন? প্রভাত কপালের চামড়ায় কয়েকটা ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। কবে দিলাম মানে? এত ভুলে যাও কিভাবে তুমি? আমি একটুও ভুলিনি। আমাকে দেননি আপনি। আমি দিয়েছি, রুমে এসে খুঁজে দেখো, খুব গুরুত্বপূর্ণ ফাইল ছিল। পুষ্প আস্তে করে বলল। পূর্ণ, যা, তোর হয়তো খেয়াল নেই, খুঁজে নিয়ে আয়। আপু, আমাকে দেননি উনি ফাইল। পুষ্প বলল। যা তুই রুমে যা, মনে পড়বে। পূর্ণ যাওয়ার সময় বলল। আমি না ফিরলে কিন্তু বাকি গল্প করবা না আপু। পুষ্প হেসে বলল। ঠিক আছে, তুই যা। পূজা ভীষণ দুষ্টু প্রকৃতির মেয়ে। পূর্ণ উঠে যেতেই পূজা এগিয়ে গেল পিচ পিচ। প্রভাত আর পূর্ণ কিভাবে রুমে যাবে সেটা দেখার জন্যই পূজা এগিয়ে গেল। প্রভাত কয়েক সিঁড়ি নিচে নেমে দাঁড়ালো। পূর্ণতাও প্রভাতের সাথে সাথে কয়েক সিঁড়ি নিচে নেমে খানিকটা চিন্তা নিয়ে প্রশ্ন করলো। কি ব্যাপার, কবে দিলেন আপনি ফাইল? আমার ব্রেন এতটাও খারাপ হয়ে যায়নি যে ভুলে যাব আমি সবটা। প্রভাত সাথে সাথে পূর্ণতাকে কোলে তুলে নিয়ে বলল। ফাইলের কথা ভুলো নেই, কিন্তু নিজের বরকে ঠিকই ভুলে বসে আছো। কি করছেন? পড়ে যাব, নামা নামায়। গলা জড়িয়ে ধরো, রোমান্টিক একটা ভাব আসবে। না, ধরবো না। আমি তো তোমাকে ছাড়ছি না, শুধু শুধু ছোট থেকে কষ্ট না দিয়ে জড়িয়ে ধরে একটু শান্তি দাও। পূর্ণতা জানে প্রভাত যখন বলেছে ছাড়বে না তার মানে ছাড়বে না। উপায় না পেয়ে প্রভাতের গলা জড়িয়ে ধরল। প্রভাতের গলা জড়িয়ে ধরে বলল। কাহিনী কি আপনার? আপনার কোন ফাইল আমায় দিয়েছেন? প্রভাত পূর্ণতার গালে একটা চুমু দিয়ে বলল। মিথ্যা না বলে তোমাকে আনা যাচ্ছে না। তুমি কি সহজে আসতে ওখান থেকে? এত রাতে নিজের এত সুদর্শন রোমান্টিক বর রেখে কিভাবে ছাদে গিয়ে বসে থাকো? ছাদের হাওয়া ভালো লাগে। আমার ভালোবাসা হাওয়ার চেয়েও ছাদের হাওয়া ভালো লাগে তোমার? হ্যাঁ লাগে, এবার ছাড়ুন আমায়। প্রভাত আবারও পূর্ণতার গালে চুমু দিয়ে বলল। আমার ঘুম পাচ্ছে পূর্ণ। আপনার ঘুম কি আমি ঘুমিয়ে দেব? না, তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসবে না। বলে প্রভাত পূর্ণতাকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। রুমের সিটকিনি লাগিয়ে পূর্ণতাকে বিছানায় শুয়ে দিয়ে বলল। একটু নড়বে না কিন্তু, আমি লাইট অফ করে দিয়েছি। পূর্ণতা চট জলদি উঠে বসে বলল। লাইট অফ করবেন মানে? পূর্ণতার কথার কোনো জবাব না দিয়ে প্রভাত লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। গায়ে টি শার্ট খুলে কোট স্ট্যান্ডে ঝুলিয়ে বিছানায় গেল। প্রভাত বিছানায় আসতেই পূর্ণতা বলল। আপনি খালি গায়ে কেন? টি শার্ট কেন খুললেন? প্রভাত দুষ্টু হেসে জবাব দিল। তুমিও খুলে ফেলো, আমি ছাড়া অন্য কেউ এখানে নেই। পূর্ণতা বিড়বিড় করে বলল। লজ্জা শরম কিছুই নেই আপনার? বলেই বিছানা ছেড়ে উঠতে গেল। তখনই প্রভাত পূর্ণতাকে টেনে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। খুব আদুরে কণ্ঠে বলল। কোথায় পালাচ্ছ পূর্ণ? আমার বুকের চেয়ে স্বস্তিদায়ক জায়গা আর কোথাও পাবে না তুমি। বলেই প্রভাত পূর্ণতার কপালে চুমু দিল। পূর্ণতার তপ্ত নিঃশ্বাস প্রভাতের বুকে আস্তে আস্তে পড়ছে। সেই সাথে প্রভাগের সর্বাঙ্গে উষ্ণতা ছড়িয়ে পড়ছে। প্রভাত কিছুটা নেশাক্ত হয়ে পড়েছে। পূর্ণতাকে আরও আদর ভালোবাসা যত্নের সাথে জড়িয়ে ধরে বলল। আমার পূর্ণতা, তুমি সত্যি আমার পূর্ণতা। তুমি দূরে গেলে আমার পুরো পৃথিবী থমকে যায়, শব্দর ভাষাহীন হয়ে পড়ে, হৃদস্পন্দন থেমে যায়। আমার যখনই তুমি সামনে আসো, হৃদস্পন্দন ভয়ানক গতিবেগে চলতে থাকে। কেন এমন হয় তুমি কি তা জানো পূর্ণ? পূর্ণতা ভারী কণ্ঠে জবাব দিল। না। তোমারও কি আমাকে দেখলে এমন হয় পূর্ণ? হৃদস্পন্দনকে ছেলেমেলে হয়ে যায়? জানি না। প্রভাত পূর্ণতাকে আরও আদর ভালোবাসার মিশ্রিত কণ্ঠে বলল।
জানি না, কথাটা হৃদয় ক্ষতবিক্ষত করে তুলছে, দহন হচ্ছে তীব্রভাবে। একবার কি ভালোবাসি বলে হৃদয়ের যন্ত্রণা নেভাবে না? তোমার সামান্য একটি স্পর্শ আমাকে শীতল করে দেয়। যেদিন ভালোবাসি বলবে, ওই দিন মনে হয় পুরোপুরি শান্ত হয়ে যাব। পূর্ণতা অস্ফুট স্বরে বলল। আপনাকে অশান্তই ভালো লাগে। কণ্ঠে ছিল প্রবল লজ্জা। সেই লজ্জায় প্রভাত যেন স্পষ্ট ভালোবাসা অনুভব করলো। প্রভাত পূর্ণতার মুখটা তুলল। প্রভাতের বুকে পূর্ণতার থুতনি। ড্রিম লাইটের কৃত্রিম আলোয় দুজন ভালোবাসার মানুষের চোখ মুখে গভীর লজ্জা ফুটে উঠেছে। প্রভাত কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল। তোমার এমন চাহনি যথেষ্ট আমাকে বিনাশ করার জন্য। অস্ত্রবিহীন এক কিরার তুমি, কি সুন্দর চোখে দৃষ্টি মেলে আমাকে বিনাশ করে দিলে। কতদিন থাকবে এমন ভালোবাসা? দিনের হিসেব আমার কাছে নেই। আগের জন্মে তোমাকে ভালোবেসেছে, এই জন্মে তোমাকে ভালোবাসবো, পরের জন্মে তোমাকে ভালোবাসবো। পূর্ণতার কাছে দেওয়ার মতো আর কোনো জবাব নেই। সে আবারও মুখ গুছল প্রভাতের বুকে। প্রভাত পূর্ণতাকে জড়িয়ে ধরে বলল। একটা সারপ্রাইজ আছে আগামীকাল, আমি শিওর তুমি খুশি হবে। কি সারপ্রাইজ? এখন না, শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। পূর্ণতার ভালো লাগছে। প্রভাত কাছে এলেই তার ভালো লাগে, কিন্তু লজ্জায় প্রকাশ করতে পারে না। খানিকটা বেলা হলে ঘুম ভাঙল পূর্ণতার। আজ সে গভীর ঘুমে মগ্ন ছিল। ঘুম ভাঙতেই আরামদায়ক অনুভূতি হলো। আড়মোড়া দিয়ে শোয়া থেকে উঠতেই সে চমকে উঠল। তাকিয়ে দেখল তার পরনের পোশাক পরিবর্তন। গত রাতে তার জর্জেটে থ্রি পিস পরা ছিল, এখন পরনে টকটকে লাল রঙের নাইটি। পূর্ণতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার পরনের পোশাক পরিবর্তন কিভাবে হলো? মুহূর্তের মাঝে পূর্ণতার মাথায় এলো প্রভাতের কথা। এ কাজ প্রভাত ছাড়া আর কারো নয়। তার মানে কি প্রভাত তার সাথে অন্য কিছু করেছে? রাতে কি তাকে ঘুমের ওষুধ খাইয়েছিল? না হলে এত কিছু হয়ে গেল আর সে কিছুই টের পেল না। পূর্ণতা ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখলো প্রভাত কোথাও নেই। ঘরে সিটকিনিও লাগানো। তাহলে প্রভাত কোথায়? পূর্ণতার দৃষ্টি গেল ওয়াশরুমের দরজার দিকে। ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে, তার মানে প্রভাত ভেতরে। এই মুহূর্তে পূর্ণতার ইচ্ছে হচ্ছে প্রভাতকে গিলে খেয়ে ফেলতে। পূর্ণতা বিছানা ছেড়ে নামবে, তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো প্রভাত। সাত সকালে পূর্ণতা যতটা রেগে গিয়েছিল তার চেয়ে বেশি অভিভূত হলো প্রভাতকে দেখে। সাত সকালে প্রভাতকে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। গোসলের পর কোনো পুরুষকে এত সুন্দর দেখায় পূর্ণতা আগে পরে দেখেনি। প্রভাতের সর্বাঙ্গে ফোটায় ফোটায় পানি, গায়ে কিছুই নেই। পরনে সাদা টাওয়াল, নাভির নিচে গিট দেওয়া, লম্বা ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়িতে খালি গায়ে প্রভাতকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ দেখাচ্ছে। পূর্ণতা যে চরম ক্রাশ খেয়েছে তা তার চোখ মুখে দৃশ্যমান। প্রভাত হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাড়তে পূর্ণতার দিকে তাকালো। প্রভাত বিচক্ষণ পুরুষ মানুষ। পূর্ণতার নিশাতুর চাহনির মানে চোখের পলকেই বুঝে গেল। ঠোঁটে দুষ্টু হাসি চেপে পূর্ণতার দিকে তাকিয়ে বাম চোখ টিপল প্রভাত। চোখ টিপে বলল। এভাবে তাকিয়ে কি দেখছ? আমাকে খালি গায়ে দেখে লোভ হচ্ছে তোমার? আদর করতে চাও? দেখো, আমার গোসল করা শেষ। যদি কিছুক্ষণ আগেও বলতে ভেবে দেখতাম। প্রভাতের এতগুলো অসভ্য মার্কা প্রশ্ন শুনেই পূর্ণতা তার চোখ মুখের চাহনির পরিবর্তন করে ফেলল। মুহূর্তের মাঝে ফুঁসে উঠে বলল। অসভ্যতার একটা লিমিট থাকা উচিত। প্রভাত পূর্ণতাকে রাগিয়ে দিতে বলল। রেগে যাচ্ছ? আচ্ছা, তুমি যা চাও তাই হবে, আসছি আমি। বলেই প্রভাত বিছানায় গেল। বিছানায় বসে পূর্ণতার দিকে ঝুঁকল। তাতে এক গোছা দলা পাকানো চুল প্রভাতের কপালে পড়ল। এই মুহূর্তে প্রভাতকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। পূর্ণতা যতই রেগে থাকুক, ভেতরে ভেতরে মুহূর্তে মুহূর্তে প্রভাতকে দেখে মুগ্ধ হচ্ছে। এই মুগ্ধতার শেষ কোথায় সে অনুমান করতে পারছে না। প্রভাতকে এভাবে ঝুঁকতে দেখে পূর্ণতা ফোঁস করে উঠে বলল। আমার ড্রেস চেঞ্জ হলো কি করে জানতে পারি? প্রভাত খুব শান্ত কণ্ঠে জবাব দিল। আমি চেঞ্জ করে দিয়েছি। প্রভাত কেমন সংকোচ ছাড়া জবাব দিল। এটা যেন আহামরি তেমন কোনো ঘটনা নয়। পূর্ণতা খিটমিটে কণ্ঠে বলল। আপনি চেঞ্জ করে দিয়েছেন মানে? আমার পারমিশন ছাড়া আপনি এসব করেছেন? আপনি জানেন না নিজের বউ হলেও তার পারমিশনের প্রয়োজন পড়ে? প্রভাত পূর্ণতার মুখের দিকে তাকালো, কিছু একটা ভেবে উত্তর দিল। তুমি কি ইন্টিমেটের কথা ভাবছ? পূর্ণতার সরাসরি এটা বলতে মুখে বাজছিল। প্রভাত যখন নির্লজ্জের মতো কথাটা বলেই ফেলেছে, তখন পূর্ণতা সিরিয়াস কণ্ঠে বলল। কেন করেছেন? আমি আপনার থেকে এমনটা আশা করিনি। প্রভাত পূর্ণতার কপালের দিকে ওষ্ঠ এগিয়ে নিয়ে কপাল বরাবর একটা আলতো চুমু দিয়ে বলল। এসব হলে কি তুমি টের পেতে না? যতই ঘুমিয়ে থাকো, টের পাওয়ার কথা। ঘুমের ফায়দা নিয়েছেন আপনি।
ফায়দা নেব কেন? আমি কি নারীকে গোপোষো যে ঘুমন্ত বইয়ের প্রতি অত্যাচার চালাবো? শারীরিক সম্পর্কে বলো আর যাই বলো, এসব ভালোবাসার গভীরতা থেকে আসে, অনুভূতির জিনিস। এসব জোর করে হয় না। জোর করে সুযোগ নিয়ে এসব করবো কেন? তোমাকে বিয়ে করেছে ভালোবাসি বলে। ভালোবাসা মানে কি শুধু শারীরিক মিলন? মনের ক্ষুধা মেটাতে বিয়ে করেছে, শারীরিক ক্ষুধা নয়। আমি মানুষ, শারীরিক ক্ষুধা যে নেই তা নয়। তবু এটা না হলেও প্রভাত চৌধুরীর জীবন চলবে। শুধু তুমি থেকে যাও আমার সাথে, আমার আর কোনো সমস্যা হবে না। তাহলে কাপড় কেন চেঞ্জ করেছেন? জর্জের জামাই ভালো ঘুম হতো না তোমার, শান্তিতে যেন ঘুমোতে পারো তাই করেছে। বলেই প্রভাত উঠে গেল। আলমারি খুলে একটা গ্রে কালারের শার্ট বের করলো। পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে ভাবছে, এই মানুষটা তার প্রতি এত যত্নশীল কেন? সব কিছুতে এত খেয়াল। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, কি ভাবছ? আমি কিছু দেখেছিলাম কিনা সত্যি বলা যাবে না, তাহলে চাকরি থাকবে না। পূর্ণতা লজ্জা পেল, কথা ঘুরাতে বলল, কি সারপ্রাইজের কথা বলেছিলেন? পুষ্পর জন্য ছেলে দেখেছি, সেখানে আজ পাকা কথা দিতে যাচ্ছি। পূর্ণতার কর্ণকুহরে কথাটা প্রবেশ করতেই তার এলোমেলো মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। লাফিয়ে বিছানা ছেড়ে নিচে নামলো। প্রভাত আলমারির সামনে দাঁড়ানো, আলমারির দরজা খুলে কাপড় খুঁজছে কোনটা পরবে। পূর্ণতা প্রভাতের কাঁধে হাত রাখলো। এই প্রথমবার সে নিজে থেকে প্রভাতের কাঁধে হাত রাখলো। দারুণ ভালো লাগায় প্রভাতের সর্বাঙ্গ কেমন দুলিয়ে উঠল। সে ঘাড় ফিরিয়ে পূর্ণতার দিকে তাকালো। দৃষ্টিতে কঠিন শীতলতা, পূর্ণতার দৃষ্টিতে ভয়াবহ দুশ্চিন্তা। প্রভাত তাকাতেই পূর্ণতা অস্থির কণ্ঠে বলল, পাকা কথা দিতে যাচ্ছেন মানে? আপনি কি জানেন না আপুর সাথে রাজন ভাইয়ের সম্পর্ক আছে? প্রভাত ঘাড় ঘোরালো, আবার আলমারির দিকে দৃষ্টি রাখলো। কাপড় খুঁজতে খুঁজতে স্বাভাবিক কণ্ঠে বলল, জানি। প্রভাতের এরূপ উত্তর শুনে পূর্ণতা চরম আশ্চর্য হলো। এটা যেন প্রভাতের কাছে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নয়, তাই অনায়াসে উত্তরটা দিয়ে দিল। পূর্ণতা দুশ্চিন্তা ভরা কণ্ঠে আবারও বলল, তাহলে? তাহলে কি? আমি ওর ভাই, আমি তাই করব যার জন্য উত্তম। প্রভাতের এরূপ উত্তরে পূর্ণতা আবারও অবাক হয়ে রাগান্বিত কণ্ঠে বলল, বিয়েটা আপনার নয় পুষ্প আপুর হবে। সংসার করবে পুষ্প আপু, তাই আপু কার সঙ্গে ভালো থাকবে সেটা একমাত্র আপুই ভালো জানে বা ভালো বুঝবে। বিয়ে দুটো মানুষের অনুভূতির মিশ্রণেই তো হয়। আপু কার সঙ্গে ভালো থাকবে এটা একমাত্র আপুই ভালো জানে। আপনার সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিলে তো আর হয়ে যাবে না। প্রভাত ড্যামকেয়ার কণ্ঠে বলল, এই ব্যাপারে আর কোনো কথা নয়। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে, কোনো নড়চড় হবে না। পূর্ণতা খিটমিট কণ্ঠে বলল, জোর করে বিয়ে দিতে চান আপুকে? জোর করতে হলে করব। পূর্ণতা তাচ্ছিল্যের স্বরে হেসে চাপা কণ্ঠে জবাব দিল, অবশ্য আপনার তো সেই অভ্যাস আছে, মানুষকে জোর করে বিয়ে করা, জোর করে বিয়ে দেয়া। লজ্জা করে না আপনার? প্রভাত পূর্ণতার দিকে ঘুরে দাঁড়ালো। হাতে সাদা রঙের পাঞ্জাবি, কালো জিন্স। পূর্ণতার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে জোর করে বিয়ে করিনি আমি, আল্লাহর হুকুম মেনেছি। আল্লাহর হুকুম ছিল আমি যেন তোমাকে বিয়ে করি। আল্লাহ আমাকে বুঝতে সক্ষম করিয়েছিলেন আমি ছাড়া পৃথিবীর কারো কাছে তুমি ভালো থাকতে পারবে না পূর্ণ। প্রভাতের কথায় পূর্ণতা থমকে গেল। এত সুন্দর করে গুছিয়ে বলা কথার কোনো উত্তর সে দিতে পারল না। চোখ মুখ থমথমে করে গম্ভীর কণ্ঠে এক আঙ্গুল তুলে বলল, দেখুন, আমার সাথে যা করেছেন মেনে নিয়েছি। আপুকে কাঁদালে কিন্তু আপনাকে আমি ছাড়বো না একদম। পূর্ণতার আঙ্গুলটা প্রভাত মুষ্টিবদ্ধ করে নিজের বুকের সাথে চেপে ধরে পূর্ণতার কপালে আচমকা চুমু দিয়ে বলল, আমাকে তুমি ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়বো না পূর্ণ, সে বিষয়ে নিশ্চিত থাকো। পূর্ণতা ঝাড়ি দিয়ে নিজের হাত সরিয়ে এনে প্রভাতের মৃদু হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ভাবছে, এত সিরিয়াস মুহূর্তে একটা মানুষ এত রোমান্টিক কিভাবে হতে পারে? আচমকা কেমন এলোমেলো হয়ে গেল পূর্ণতার ভেতর। মিনমিন করে বলল, সত্যি করে বলুন তো, পুষ্পদির বিয়ে কোথায় ঠিক করেছেন আপনি? প্রভাত কিঞ্চিত হেসে জবাব দিল, ওটাই সারপ্রাইজ। এত ভনিতা না করে বলুন না কি করতে চলেছেন আপনি। পূর্ণতা ভীষণ সিরিয়াস হয়ে কথাটা বলল। পূর্ণতার দিকে এক ভ্রু কুঁচকে তাকালো প্রভাত। নিচের দিকে ঝুঁকলো প্যান্ট পরার জন্য। নিচের দিকে ঝুঁকে বলল, দাঁড়াও, আন্ডারওয়্যারটা পরে নেই, যদি বেশি তারা থাকে পরেই দিতে পারো। পূর্ণতা নাক সিটকে বলল, ছি, থার্ড ক্লাস কথাবার্তা। সমস্যা কি? রাতে তো আমি তোমাকে সব পরিয়ে দিলাম। আপনাকে আমি দেখে নিব, অসৎ মানুষ। প্রভাতের পোশাক পরা হয়ে গেল।
যাওয়ার সময় আবারও পূর্ণতার কপালে চুমু খেয়ে বলল, বউয়ের কপালে চুমু খেয়ে দিন শুরু করলে পুরুষের সেদিন উত্তম হয়। বলেই নিচে নেমে গেল। পূর্ণতা দ্রুত নাইট ড্রেস চেঞ্জ করে নিয়ে থ্রিপিস পরল। ততক্ষণে প্রভাত নিচে নেমে গিয়েছে। পূর্ণতা থ্রিপিস পরে রুমের বাইরে আসতেই দেখল নিচতলায় প্রভাত ওয়াজিদ আর ওয়াসেল দাঁড়িয়ে আছে। প্রভাত ওয়াসেলকে বলছে, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। পুষ্পর জন্য আমি একটা ছেলে দেখেছি এবং সেখানে ওর বিয়ে দেব। হুট করে কোথায় বিয়ে ঠিক করলে? বংশ পরিচয় কি? পারিবারিক অবস্থা কেমন? এত সব পরিচয় কেন লাগবে? পুষ্প ভালো থাকলেই হলো। তবুও ছেলেটা অন্তত কেমন এইটা তো জানা লাগবে। ছেলের সবই ওকে, 100-100 দেওয়া যায়। চলো আমরাও যাই। প্রভাত খুব স্ট্রিক্ট ভাবে জবাব দিল। নো, পুষ্পর বিয়ের ব্যাপারে আমি একাই কথা বলবো। তোমাকে শুধু জানিয়ে রাখলাম। এখন আসি। ওয়াসেল চমকালো প্রভাতের কথা শুনে। তার ছেলেকে সে হাড়ে হাড়ে চিনে, নিশ্চিত তার পায়ে কুড়াল দিতে যাচ্ছে। সে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তুমি কি পাগল হয়েছ? আন্দাজে একা একা কোথায় ওর বিয়ে ঠিক করছো তুমি? ওয়াসেলের কথায় আর কোনো পাত্তা দিল না প্রভাত। সে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আমার বোনের জন্য সুখ খুঁজে পেয়েছি। আমি জানি ও সুখী হবে, তাই সুখ কিনতে চাচ্ছে। পুষ্প কিচেনেই ছিল। প্রভাত বেরিয়ে যেতেই পুষ্প ছলছল নয়নে এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। মিনি, জাহান, পূজা সবাই কিচেনেই আছে। জাহান বলল, আপা, আপনি প্রভাতকে আটকান। আন্দাজে কার সাথে বিয়ে ঠিক করবে? মেয়েরি হেসে জবাব দিল, আমার ছেলেকে আমি জানি, ওর সিদ্ধান্ত শতভাগ ভালো হবে, চিন্তা করিস না। পুষ্প রুমে গিয়ে বিছানায় শুয়ে উপর হয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে রাজনকে কয়েকবার ফোন করলো। রাজন ফোন তুলল না। পূর্ণতা পুষ্পের রুমে গেল। পুষ্পকে কাঁদতে দেখে পূর্ণতা কি বলবে বুঝতে পারছে না। পুষ্পের কাঁধে হাত রাখলো। পুষ্প পূর্ণতার স্পর্শ পেতেই পূর্ণতাকে জড়িয়ে ধরলো। হাওমাও করে কেঁদে উঠে বলল, ভাইয়াকে বোঝা পূর্ণ, আমি পারবো না অন্য কাউকে মেনে নিতে, প্লিজ পূর্ণ। পূর্ণতা পুষ্পকে জড়িয়ে ধরে বলল, কেন যেন মনে হচ্ছে তোমার ভাই রাজন ভাইয়ের সাথেই তোমার বিয়ে ঠিক করতে গিয়েছে আপু, না হলে সে এত রিল্যাক্স থাকতো না। আমি এসব কিছুই জানি না পূর্ণ, আমি শুধু জানি আমার রাজনকে চাই। আমি তোমায় কথা দিচ্ছি আপু, তোমার বিয়ে রাজন ভাইয়ার সাথেই হবে। প্রভাত আগে পরে কখনো ফাইকের বাড়িতে আসেনি। জেলেপাড়ার দিকে তার যাতায়াত আগে পরে কখনো হয়নি, আজই প্রথম। নদীর কোলে বাঁশ ছাড়ের ভেতরে ফাইকের বাড়ি। খুঁজে খুঁজে বাড়ির রাস্তা চিনেছে। ফাইকের বাড়িতে একটা টিনের ঘর দূর থেকে দেখা যাচ্ছে। মোটামুটি একটা উঠান, চারদিকে কেমন মাছের গন্ধ। বাড়ির পাশে একটা মন্দির, আশেপাশে অনেকগুলো হিন্দু বাড়ি। প্রভাত অনেক প্রকার মিষ্টি আর ফল নিয়ে ফাইকের বাড়িতে প্রবেশ করলো। উঠানে দাঁড়িয়ে ফাইকের নাম ধরে ডাকলো। ফাইক চাচা। ফাইক ঘরে শুয়ে আছে। ঘর থেকে ডাক শুনলো। ক্যাডা? আমি প্রভাত। প্রভাতের নাম শুনে এক লাফে লেপের ভেতর থেকে নেমে এলো ফাইক। বারান্দায় এসে প্রভাতকে দেখে চোখ দুটো চকচক করে উঠল। আনন্দে আত্মহারা ফাইক। প্রভাতকে সে কি বলবে বুঝে উঠতে পারছে না। নিজের স্ত্রীকে ডাকলো। কই গেলা? দেখিয়া যাও। ফাইকের আনন্দ দেখে প্রভাত আবারও শান্ত কণ্ঠে ডাকলো। চাচা। হ বাজান, বলো। বসো বাজান, তুমি আইছো আমি ভাবতেই পারতেছি না। আপনার শরীর কেমন? ভালো আছি বাজান। ফাইকের স্ত্রী এগিয়ে আসতেই ফাইক বলল, এই দেহ ক্যাডা আইছে? ফাইকের স্ত্রী প্রভাতকে দেখে মোটেও খুশি নন। মুখ গোমরা করে বলল, ক্যাডা? প্রভাত বাবজান। ও আইসা, বড় লোকের বেটা আইছে। এভাবে কথা কও কেন? প্রভাত বলল। সমস্যা নেই চাচা, ফল মিষ্টিগুলো নিন। ফাইক প্রভাতের হাত থেকে ফল মিষ্টিগুলো নিয়ে তার স্ত্রীকে বলল। এক্ষুনি নাস্তার ব্যবস্থা করো। প্রভাত বলল। চাচা, বিচলিত হবেন না, আমি তো। প্রভাতের এমন আগমনে ফাইক খানিকটা চিন্তিত হয়ে বলল। বাবা কি মনে করে? প্রভাত ঘরের মাঝে উঠে গেল। বারান্দায় রাখা একটা খাটে বসলো। ফাইককে বলল। আপনিও বসুন চাচা। ফাইক বসে বলল, কি কইছে বাজান? আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি আমি, আশা করি ফিরিয়ে দিবেন না। কি অনুরোধ বাজান? আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। পুষ্পর ব্যাপারে তো আপনি সব জানেন, ওর স্বভাব চরিত্র কেমন। ফাইক আমতা আমতা করে বলল। আমার ছেলে? পুলিশ অফিসার রাজন আপনার ছেলে, এটা আমি জানি চাচা। ফাইক কিছু বলার আগেই ফাইকের স্ত্রী মুখ গোমরা করে বলল।
না, এটা কখনো সম্ভব না। ওনার বাপে তোমারে লাথি দিছে। তার মেয়ে এই বাড়িতে আসলে আমাগো পিষে মারবো তার জুতা দিয়া। এত বড় লোকের সাথে কুটুমতালি করতে চাই না। প্রভাত ফাইকের স্ত্রীর দিকে তাকিয়ে বলল। আমার বোন আর বাবা এক নয় চাচি। ফাইকের স্ত্রী ছ্যাদ করে উঠে বলল। এ দুনিয়া উল্টে গেলেও যে আমার স্বামীরে আঘাত করছে তার সাথে আত্মীয়তা করব না। পৃথিবীর সবাই বললেও আমি রাজি হব না। বাবার ব্যবহারে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু চাচি আপনার ছেলে আমার বোনকে পছন্দ করে। ওদের এক করতে আমি আপনাদের কাছে এসেছি। ফাইক বলল। কও কি? জি চাচা, রাজনের সাথে আমার কথা হয়েছে, ও এখনই আসবে। ওর কাছে পুরোটা শুনবেন। ফাইকের স্ত্রী বলল। পোলা মানুষ করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি আমার পোলারে ওর অত্যাচারী বাড়িতে বিয়া করাবো না, কিছুতেই না। প্রভাত বিনয়ী কণ্ঠে বলল। চাচি মাথা ঠান্ডা রাখুন, যা ঘটে গেছে তাতে আমার বোনের কোনো হাত নেই। ফাইক বলল। আহ, থামো তুমি, আমি কথা বলতেছি। এরই মাঝে রাজন উপস্থিত হলো। রাজন বাড়িতে পা রেখে প্রভাতকে দেখে বলল। প্রভাত ভাই, আপনি সত্যি এসেছেন? প্রভাত হেসে বলল। কি ভেবেছিলেন অফিসার, কোনোদিন জানবো না আপনি কে? কেন যাবেন না? আমি নিজেই জানতাম, কিন্তু সেই সুযোগ দিলেনই কই। আগেই সব জেনে গেলেন। এত লুকোচুরি করছিলেন কেন অফিসার? ফাইক বলল। আব্বাজান, তুমি যে মাইয়ারে পছন্দ করো সেই মাইয়া কেডা? রাজন মাথা নিচু করে বলল। প্রভাত ভাই এর বোন বাবা। ফাইকের চোখ কপালে উঠল। সে বলল। তা আমারে জানাবা না? জানতাম বাবা। ফাইকের স্ত্রী চিৎকার দিয়ে বলল। আমি তোমারে ওই মাইয়া বিয়া করতে দিব না। রাজন শান্ত কণ্ঠে বলল। আমি পুষ্পদাকে অনেক ভালোবাসি মা। পুষ্প ও আমাকে ভালোবাসে। তুমি আমাকে ভালোবাসলে এই বিয়ে মেনে নাও, না হলে তোমার ছেলে ভালো থাকতে পারবে না। তুমি জানো ওরা কি করছে? সব জানি না মা, পুষ্পর কোনো দোষ নেই। না থাকুক, তাও আমি এই বিয়ে মানব না। রাজন ইমোশনাল ব্ল্যাকমেল করে বলল। প্রভাত ভাই ফিরে গেলে আমি নদীতে লাফ দিব মা, তখন কি হবে ভেবে দেখো। ফাইক অনুরোধ করেছে তার স্ত্রীকে ছেলের সুখের জন্য যেন মেনে নেয়। চারদিকের অবস্থা দেখে ফাইকের স্ত্রী বলল। আমি এক শর্তে এই বিয়ে মানতে পারি। প্রভাত বলল। কি শর্ত? ওই মেয়ে যে আমাদের সাথে মানিয়ে থাকতে পারবে তার প্রমাণ দিতে হবে। এই জেলে পাড়ায় এসে সংসার করতে হবে, শহরে থাকতে পারবে না। প্রভাত বলল। আমার বোন নিশ্চয়ই তা পারবে। সকাল থেকে দুপুর গড়ালো, পুষ্প এক নাগারে কেঁদেই যাচ্ছে আর বিরতিহীনভাবে রাজনকে কল করে যাচ্ছে, অথচ রাজন ফোন তুলছে না। রাজন যতক্ষণ ফোন তুলছে না, পুষ্প তার দুশ্চিন্তা যেন আরো ভারী হয়ে আসছে। পূর্ণতা পুষ্পকে বুঝাচ্ছে, কিন্তু পুষ্প কিছুই বুঝতে চাইছে না। এরই মাঝে পুষ্পের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভাসছে রাজনের নাম্বার। পুষ্প তড়িঘড়ি করে ফোন রিসিভ করে বলল। কোথায় তুমি? সারাদিন কোথায় ছিলে? কতবার ফোন দিয়েছি, কেন ফোন তুলছিলে না? রাজন স্মিত হেসে বলল। আমার পাগলি এভাবে কাঁদলে হৃদয় পুড়ে যন্ত্রণাদায়ক অনুভূতির ঝড় ওঠে। পাগলিটা কি সে কথা জানে না? পুষ্পর কান্না তীব্রতর হলো। সে কাঁদতে কাঁদতে বলল। ফোন তুলছিলে না কেন তুমি রাজন? একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম জান। আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই, এক্ষুনি। রাজন অনুমান করল পুষ্পের অস্থিরতার কারণ, জেনেও বলল। এত অস্থির কেন লাগছে তোমাকে পুষ্পতা? তুমি এখনই দেখা করো, আমি সব বলছি তোমাকে। রাজন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। তোমাদের বাড়ির পাশে পার্কে এসো, আমি বসে আছি তোমার জন্য। পুষ্প কোনো রকম গায়ে ওড়নাটা জড়িয়ে ছুটল। কোনো হিতাহিত জ্ঞান নেই পুষ্পের মাঝে। বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। পুষ্প কাঁদতে কাঁদতে পার্কের দিকে ছুটল। পুষ্পর যেন পথ ফুরাচ্ছেই না, যেন দীর্ঘকালের পথ অতিক্রম করছে। পথের দূরত্ব যেন বেড়ে যায়। পূজা পুষ্পের সাথে হেঁটে পারছে না। অবশেষে পুষ্প পার্কে পৌঁছালো। পার্কে ভর দুপুরে তেমন কেউ নেই। গেটেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে। রাজন ছাউনি দেওয়া একটা জায়গায় বসে আছে। পুষ্পকে প্রবেশ করতে দেখে রাজন উঠে দাঁড়ালো। পুষ্প ঝড়ের গতিতে ছুটে গিয়ে রাজনকে জড়িয়ে ধরল। থরথর করে কাঁপছে পুষ্প, তার হুঁশ জ্ঞান নেই। এর আগে পরে পুষ্প কখনো রাজনকে জড়িয়ে ধরেনি। রাজনকে শক্তভাবে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছে। পুষ্পের কান্না রাজনকে দহনের আগুনে পোড়াচ্ছে।
রাজন পুষ্পকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে পাগলে, এভাবে কাঁদো না প্লিজ, কষ্ট হচ্ছে আমার। আর রাজন, আমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে চলো প্লিজ। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি আর বাড়ি ফিরবো না। আমাকে তোমার সাথে নিয়ে চলো, তুমি আমাকে ফিরিয়ে দিও না রাজন, তুমি ফিরিয়ে দিলে আমি মরে যাব। রাজন বুঝতে পেরেছে ঘটনা কি ঘটেছে। নিশ্চয়ই প্রভাত কাউকে কিছু জানায়নি। রাজনের অনুমান সত্য হলো। রাজন পুষ্পকে ছাউনির নিচে বসালো, নিজেও পুষ্পের পাশে বসলো। পুষ্পের চোখ দুটো যেন লাল টকটকে হয়ে গিয়েছে। কি পরিমাণ অশ্রু বিসর্জন দিয়েছে মেয়েটা, তার কোনো হিসাব নেই। রাজন পুষ্পের হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্তভাবে ধরে বলল, আমার সাথে পালিয়ে গেলে, আমার বাড়িতে গেলে তুমি কি মানিয়ে নিতে পারবে? পুষ্প অস্থির কণ্ঠে বলল, তুমি থাকলে আমি সব পারবো। ভেবে দেখো পুষ্প, আমি কিন্তু গরিব, চৌধুরীদের মতো এত সম্পত্তি আমার নেই, অত বিলাসবহুল জীবন দেওয়ার মতো সামর্থ্য নেই আমার। আমার কোনো সম্পত্তি লাগবে না, কোনো বিলাসিতা লাগবে না, তুমি গাছতলায় থাকলেও আমি থাকতে পারবো। তোমাকে গহনা দিতে পারবো না এখন, কারণ আমি গরিব। আমার গহনা লাগবে না, কিচ্ছু লাগবে না। রাজন পুষ্পের ভেতরে তার প্রতি এত বেশি ভালোবাসা দেখে বাকরুদ্ধ হলো। আমি আসলে একজন জেলের ছেলে পুষ্প, জন্ম জেলে পাড়ায়। তুমি কি মেনে নিতে পারবে আমায়? পারবে একজন জেলের ছেলেকে মেনে নিতে? এইসব কথায় পুষ্প বিন্দুমাত্র চমকালো না। সে কি সুন্দর করে বলে দিল, তুমি প্লিজ জেলে হলেও আমার আপত্তি নেই। রাজন গোল চোখে পুষ্পের দিকে তাকিয়ে বলল, আমি ফায়েক হোসেনের ছেলে, ঠিক বলেছি, উনি আমার পিতা। পুষ্প সত্যি ভীষণ অবাক হলো। ফাইক চাচাকে দীর্ঘদিন ধরে সে চিনে। রাজন কিনা তারই ছেলে। মা চাইছে তুমি যেন মা বাবার সাথে জেলে পাড়াতে থাকো। আমি জানি তুমি পারবে না, আমিও চাই না তুমি এখানে থাকো। আমার মা বাবাকেও কষ্ট দিতে চাই না। কে বলেছে পারবো না? আমি পারবো। রাজন চোখের এক ফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে বলল, আমাকে তুমি এত ভালোবাসো, আমার জন্য রাজপ্রাসাদ ছেড়ে কুঁড়ে ঘরে নেমে আসবে। তুমি আমার রাজা রাজন, আমার রাজপ্রাসাদও তুমি। মায়ের রাগটা একটু কমুক, তোমাকে 2-4 মাসের মাঝে আমি শহরে নিয়ে যাব। কথা দিচ্ছি, শহরে সুন্দর একটা বাড়ি করে দিব তোমায়। তুমি রানীর মতো এক গোছা চাবি আঁচলে বেঁধে ঘুরবে। পুষ্প কাঁদতে কাঁদতে বলল, এত শব্দ লাগবে না আমার রাজন, শুধু তুমি হলেই হবে আমার। রাজন পুষ্পর কান্না দেখে বলল, একটা গুড নিউজ শুনবে? কি? প্রভাত ভাই আমার সাথে তোমার বিয়ে ঠিক করেছে। চিন্তা করো না, আগামীকালই আমাদের গায়ে হলুদ। পৃথিবীর সমস্ত দুঃখ এক নিমিষেই হাওয়া হয়ে গেল মুহূর্তের মাঝে। কান্নারত চোখ মুখটা চকচক করে উঠল। খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি বললে? ইয়েস ম্যাডাম, এখন ছাড়ো, পরশু বিয়ে আমাদের, তখন না হয় শক্ত করে ধরো। ভাইয়া আমাকে বললো না কেন? বললে কি আমার সারপ্রাইজটা পেতে? সবাই আমার সাথে মজা নিল। চলো তোমাকে পৌঁছে দিই। পূজা এসছে সাথে, ওর সাথেই যেতে পারবো। ওয়াসেল এমনি ব্যবসায়িক ঝামেলায় আছে। কি যেন একটা সমস্যা হয়েছে, সেসব নিয়েই বিরক্ত। এরই মাঝে প্রভাত আবার কি শুরু করলো। ডাইনিংয়ে বসে অপেক্ষা করছে প্রভাতের ফিরে আসার জন্য। দুপুরে প্রভাত বাড়িতে ফিরল, হাতে একটা ব্যাগ নিয়ে উপরে উঠছিল। তখন ওয়াসেল ডেকে বলল, প্রভাত দাঁড়াও। প্রভাতের পা দুটো থেমে গেলে বলল, হ্যাঁ বাবা বলো। কোথায় গিয়েছিলে? কি করতে চাইছো তুমি? ও হ্যাঁ, আমি বলতাম এই ব্যাপারে তোমাকে। ফাইক চাচার ছেলে এস এ রাজন, ওর সাথে পুষ্পর বিয়ে ঠিক করেছে। ওয়াসেলের মাথায় বজ্রপাত হলো ফাইকের নাম শুনে। সে চমকে উঠে বলল, কি বললে? জেলে ফায়েক? ওরে তোমার বিয়ে হবে, জেলে বলো না। আমি কিছুতেই আমার মেয়ের সাথে ওই জেলের ছেলের সাথে বিয়ে দিব না। বিয়ের দিন তার এসব অলরেডি ফাইনাল। ক্যান্সেল করে দাও। তোমার যদি বিয়েতে আপত্তি থাকে, এই কদিন দেশের বাহির হতে ঘুরে এসো বাবা, বিয়ে হবে। আমার সাথে টক্কর দিতে আসলে কি পারবো তুমি? ভেবে এগিয়েও। প্রভাত, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। একদমই ঠিক হচ্ছে। আমার মেয়ে কিছুতেই এই বিয়ে মেনে নেবে না। তোমার মেয়ে রাজনকে পছন্দ করে। মেয়ের পছন্দ করলেও আমি মানব না। ভয় পাচ্ছ? কেন? জামাই পুলিশ অফিসার, এই বাড়িতে ঘন ঘন যাতায়াত হবে, কুকর্ম কম করতে পারবা, সেই ভয়ে? বাজে কথা বলো না। ফাইক চাচার সাথে আর জেলের মতো আচরণ করো না। ওনার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। অনেক কষ্টে বিয়েতে রাজি করেছে। ফায়েককে আবার কষ্টে রাজি বানানো লাগে? হ্যাঁ।
ঠিক আছে রজন, আর পুষ্পকে বড় কোনো শহরে বাড়ি করে দাও। পুষ্প জেলে পাড়াতেই থাকবে। বিয়ে হবে ভালো কথা, তাই বলে জেল পাইলক থাকবে কেন? ছেলে তো চাকরি করে, তার কাছে গিয়ে থাকবে। রজনীর মায়ের শর্ত এটা। ওদের আবার শর্ত? ওরা আবার মানুষ? এখানে সমস্যা তোমাদের। প্রভাত নিজের কক্ষে প্রবেশ করলো। রুমে ঢুকেই গায়ের পাঞ্জাবি খুলল। পূর্ণতা এক গ্লাস পানি ঢেলে প্রভাতকে এগিয়ে দিয়ে বলল, আমাকে বললেন না কেন? বললে কি হতো? আপনাকে ভুল বুঝতাম না। এখন কি ভুলগুলো ফুল হয়ে গেল? তা বলতে পারেন। পানিটা খেয়ে নিন। প্রভাত হাত দিয়ে গ্লাস না নিয়ে ওষ্ঠ এগিয়ে দিল। অনায়াসে পূর্ণতার হাত থেকে পানিটা খেয়ে নিয়ে বলল, কপালের ঘামটা মুছে দাও। পূর্ণতা প্রভাতের কপালের বিন্দু বিন্দু ঘাম নিজের ওড়না দিয়ে মুছে দিল। প্রভাত তাকিয়ে দেখছে, বউকে বউ রূপে পূর্ণতা যেন আরো বেশি পূর্ণ। প্রভাতের পরনে জিন্স, খালি গায়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। হাতের ব্যাগটা পূর্ণতাকে খুলতে বলল। পূর্ণতা ব্যাগ না খুলেই জিজ্ঞেস করলো, ব্যাগে কি? খুলে দেখো। বললে কি হয়? সারপ্রাইজ নষ্ট হয়। পূর্ণতা ব্যাগটা খুলেই দেখলো হলুদ জর্জেট লেহেঙ্গা, সাথে ম্যাচিং গহনা। পূর্ণতা কিছু বলার আগেই প্রভাত পূর্ণতার হাত ধরে টেনে বিছানায় তার পাশে শুয়ে দিয়ে বলল, পুষ্পের গায়ে হলুদে তুমি পড়বে। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, ড্রেসটা সুন্দর হয়েছে। আরো একটা জিনিস দেখাই। কি? প্রভাত ফোন থেকে একটা বাড়ির ছবি বের করে বলল, দেখো তো বাড়ির ডিজাইন কেমন। কি করবেন? তাজমহল করতে চাই। আচ্ছা তাই না? হ্যাঁ, তাজমহলের রানী পূর্ণতা পায়ে আলতা নুপুর পরে ঘুরবে আর বলবে, এই তাজমহল আমার। তখনই প্রভাতের মনে পড়ল সে তো এক জোড়া নুপুরও এনেছে। প্রভাত ছট করে শোয়া থেকে উঠে বসলো। প্যান্টের পকেট থেকে টিস্যু দিয়ে মোড়ানো নুপুর জোড়া বের করলো। প্রভাতকে উঠতে দেখেই পূর্ণতাও ওঠার জন্য কেবলই ঘাড় উঁচু করলো। তখনই প্রভাত বলল, হুম, তুমি ওঠো না পূর্ণ। কণ্ঠে কেমন নেশালো মিশ্রণ। পূর্ণতা শুয়ে পড়ল। প্রভাত বিছানা ছেড়ে নামলো। পূর্ণতার পায়ের কাছে গিয়ে বসলো। সাদা রঙের টিস্যু থেকে রূপার নুপুর জোড়া হাতে নিল। পূর্ণতার সুন্দর পা জোড়ার দিকে এক নজরে তাকিয়ে রইল প্রভাত। প্রভাতের কাছে মনে হচ্ছে সৃষ্টিকর্তা এই এক জোড়া পায়ে বিশেষ সুন্দর করে আকর্ষণীয়ভাবে সৃষ্টি করেছেন, না হলে এত সুন্দর হবে তার পা জোড়া। প্রভাত অনায়াসে তার ঠোঁট জোড়া পূর্ণতার পায়ে নামিয়ে এনে মৃদু স্পর্শে এক নাগারে কতগুলো চুম্বন অঙ্কন করে বলল, এত সুন্দর কেন তোমার পা? প্রভাতের ঠোঁটের আলতো ছোঁয়ায় পূর্ণতা পা সরিয়ে ফেলল। শিরশির করে উঠল পায়ের তালু থেকে সর্বাঙ্গ। সামান্য একটু স্পর্শে তার সমস্ত শরীর শিরশির করতে থাকলো। লোমকূপ সব দাঁড়িয়ে গেল। একটা শীতল অনুভূতি হচ্ছে সমস্ত শরীরে। প্রভাত পূর্ণতার অনুভূতি টের পেল। একমাত্র প্রিয় পুরুষ বা প্রিয় নারীর স্পর্শ পেলেই তো ঘুমন্ত অনুভূতিরা জাগ্রত হয়। প্রভাতের মুখমণ্ডলে কেমন যেন বিশ্বজয়ের হাসি। সে স্মিত হাসছে। নূপুর জোড়া পূর্ণতার পায়ে খুব যত্নের সাথে পরিয়ে দিয়ে বলল, বললে না কেন তো সুন্দর তোমার পা? পূর্ণতা ভারী কণ্ঠে জবাব দিল, সবার পাই সুন্দর। আমার চোখে এই পা জোড়াই ভীষণ সুন্দর। পূর্ণতার লজ্জায় আর কোনো উত্তর দিল না। প্রভাত আরেকবার পূর্ণতার পায়ে চুম্বন এঁকে বলল, ভালোবাসা পড়িয়ে দিলাম তোমার পায়ে। আমার চোখের সামনে না থাকলেও নূপুরের ধ্বনি শুনলে বুঝতে পারবে আশেপাশে আছো। শুধু এই জন্যই নূপুর এনেছেন? না, অন্য কারণ আছে। কি কারণ? তোমার প্রতি নিজেকে আরো আকৃষ্ট করার জন্য। নূপুর পড়লে মেয়েদের পা অনেক সুন্দর দেখায়। নূপুর একটা অন্যতম সুন্দর অলঙ্কার। নূপুরের রেনে ঝেনে শব্দে নিজেকে আরো আকৃষ্ট করতে চাচ্ছে। পূর্ণতা কোনো সারা শব্দ করল না। মাঝে মাঝে কিছু কথার উত্তর নীরবতাই শ্রেয়। এত ভালোবাসা মিশ্রিত কথার বিপরীতে কোন ভালোবাসাময় বাক্য প্রয়োগ করবে পূর্ণতা সেটা জানে না। প্রভাত আবার বিছানায় এলো। এবার সে পূর্ণতার উপর ঝুঁকে শুয়ে পড়ল। একটু হলেই পূর্ণতা প্রভাতের নিচে চাপা পড়বে। নির্লজ্জের মতো সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের পলক কোনোভাবেই পড়ছে না। পূর্ণতার ভীষণ লজ্জা করছে। সে মাথা কাত করে বলল, শোন, আমার লজ্জা করছে। প্রভাত ফিসফিসিয়ে বলল, আমি না হয় নির্লজ্জ, আমার বউ তো নির্লজ্জ না, সে তো লজ্জা পাবে। দেখুন, মজা না করে সরুন, আমার ভীষণ লজ্জা করছে। লজ্জা পাচ্ছে বলে অন্যরকম সুন্দর লাগছে। এই যেন অন্যরকম সুন্দরী তোমা দেখছি আমি। আপনি সরবেন না। কেন? তুমি এত সুন্দর কেন পূর্ণ? চোখ ফেরাতে পারছি না।
ওরা বুঝি এমনই সুন্দর? আপনি আমাকে নিয়ে সবসময় বাড়িয়ে বলেন কেন? আমার হৃদয়ে তোমার হৃদয়ে প্রতিস্থাপন করে দেখলে বুঝতে। আমার হৃদয় জানে পৃথিবীর সমস্ত সুন্দর ঊর্ধ্বে তুমি, অপরূপা সুন্দরী তুমি। পূর্ণতা লজ্জায় চুপ রইল। ভালো লাগায় হৃদয় দুলিয়ে উঠল। প্রভাত পূর্ণতার কপালে চুমু দিয়ে বলল, তুমি সত্যি আমার জীবনের পূর্ণতা। আমার জীবনে না এলে সবই অপূর্ণ থেকে যেত। আমি জানি তুমি এই বাড়ি অপছন্দ করো, শাহজাহানের মতো তাজমহল করতে পারবো না, তবে প্রভাতও একটা তাজমহল তোমার জন্য গড়বে। সে তাজমহলে মহারানী হবে তুমি। সেখানে একটা রাজকীয় চেয়ার বানাবো, তুমি সেখানে বসে রাজ্য চালাবে। তোমার ছেলে মেয়েদের নিয়ে সেই মহলে তোমার বসবাস হবে। তোমার পরনে থাকবে রানীদের শাড়ি, গা ভর্তি গহনা। তুমি চেয়ারে বসে সবাইকে হুকুম করবে, সবাই তোমার সেই হুকুম মেনে চলবে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রানীকে দেখব। হ্যাঁ, আমার রানীর সেবা যত্নের জন্য দাস দাসী লাগবে না, আমি তার সর্বদা সেবা যত্ন করব আর আদর করে ডাকবো আমার রানী, আমার অপূর্ণ জীবনের পূর্ণতা। পূর্ণতা নিমিষেই চোখের সামনে কল্পনা করল কোনো এক রাজকীয় চেয়ারে সে রানীর মতো বসে আছে। পূর্ণতার ভাবনায় ছেদ না কাটতেই প্রভাতের নেশাতুর চোখের নেশা আরো বাড়ল। সে ওষ্ঠ নামালো পূর্ণতার ঘাড়ে। মুহূর্তেই পূর্ণতা কেঁপে উঠল। কম্পিত ঠোঁটে পূর্ণতা কিছু বলতে যাবে, তখনই প্রভাত পূর্ণতার ওষ্ঠে আরেকজোড়া ওষ্ঠ নেমে এলো। প্রভাতের এমন আচরণ পূর্ণতাকে বিন্দুমাত্র ভাবালো না, বিরক্তও করলো। শুধু ভারী কণ্ঠে বলল, সরুন। আর কিছু বলতে যাবে তখনই প্রভাত দুই ঠোঁটে আঙ্গুল চেপে ধরে নিষেধ করলো। প্রভাত এই মুহূর্তে পূর্ণতার থেকে কিছু শুনতে চাইল না। আবেদনময়ী কণ্ঠে বলল, পূর্ণ, গিভ মি আ টাইট হাগ প্লিজ। এমন আবেদনময়ী কণ্ঠ কোনো পুরুষেরও হয়? পূর্ণতা যে প্রভাতকে ভালোবাসে তা শুধু মুখে প্রকাশের অপেক্ষা। মুখে প্রকাশ ছাড়াই তার বাহ্যিক সমস্ত আচরণে তা প্রকাশ পেয়ে যায়। এই যে প্রভাতের আকুল আবেদন এখন ফেলতে পারল না। অনায়াসে প্রভাতকে শক্তভাবে জড়িয়ে ধরল। দুজনের মাঝে প্রবল উষ্ণতা ছড়িয়ে পড়ল আগ্নেয়গিরির ন্যায়। দুটি হৃদয় যেন মিলিত হলো। দুটি হৃদয়ের খুব কাছাকাছি চলে এলো। যখন হৃদয় কাছাকাছি চলে আসে তখন শরীরও কাছাকাছি চলে আসে। দুটি ভালোবাসার মানুষ মিলিত হলো নতুন এক ভালোবাসায়। উত্তপ্ত দুপুর একাকী সাক্ষী হয়ে রইল সেই মধুর মুহূর্তের। দুপুর গড়িয়ে রাত হলো। বাড়িতে বিয়ের আনন্দ লেগেছে। জমেলা, ওয়াজেদ চৌধুরী আর ওয়াসেল চৌধুরীর মুখ ভারী। তারা এই বিয়েতে রাজি নয়। ওয়াসেল চৌধুরী গভীর চিন্তায় মগ্ন আছে। কেন যেন আতঙ্কিত সে, কিন্তু কেন তা বুঝে যাচ্ছে না। প্রভাত বাড়ির সবাইকে নিয়ে শপিংয়ে গিয়েছে, সাথে পূজাও গিয়েছিল। বিয়ে উপলক্ষে পূজাকে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে। বিয়ের সমস্ত শপিং শেষ। রাতে খাবার টেবিলে বসেছে সবাই। মেয়েরি পুষ্পের প্লেটে মাছের বড় মাথা তুলে দিয়ে বলল, খাও মা, দুদিন পর তো শ্বশুর বাড়িতে চলে যাবে। ওয়াজেদ চৌধুরী বলল, এখনই আর মাছ খাইও না ভাবি, যেখানে যাচ্ছে শুধু মাছই খেতে হবে। ওয়াসেল চৌধুরী বলল। প্রভাত, এখনো ভেবে দেখো। প্রভাত খেতে খেতে বলল, ভেবেছে। কি ভেবেছ? বউ নিয়ে হানিমুনে যাচ্ছি আমি, সেখানে গিয়ে কি কি করবো সেসবই ভাবছে। ওয়াসেল চৌধুরী কেসে উঠল। খাবার টেবিলের সবাই লজ্জা পেল। ওয়াসেল চৌধুরী বলল, বাবার সাথে কি বলতে হয় জানো না? নির্লজ্জ কোথাকার। তুমি বা কেমন বাপ, এতদিন বিয়ে করেছে, একদিনও তো বললে না হানিমুন করে আয়। তুমি একাই তো 500, আর কি বলবো? তুমি পুষ্পের ব্যাপারে ভাবছো। বেশি ভাবতে বললে আজ রাতেই রাজনকে রেখে বিয়েটা পড়িয়ে দেব, ভালো হবে সেটা? ওয়াসেল চৌধুরী মেরিকে বলল, তোমার ছেলেকে বুঝাও মেরি। আপনি তো বুঝছেন, মনে হচ্ছে সে কথা শুনবে। তাছাড়া পাত্র হিসেবে রাজনকে আমার পছন্দ। ওয়াজেদ চৌধুরী বলল। প্রভাত, তুমি ভেবে দেখো আরেকবার। প্রভাত ওয়াজেদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, নিজে তো মার্শাল্লাহ হীরের টুকরো জামাই পেয়েছেন চাচা, এখন ভাতিজের জন্য কি তামার টুকরো যাচ্ছেন? ওয়াজেদ চৌধুরী আর কোনো কথা বাড়ালো না। দুপুর থেকে পূর্ণতার লজ্জায় আর প্রভাতের দিকে তাকাচ্ছে না, কথা পর্যন্ত বলছে না। পূর্ণতার পায়ের উপর কারো পা পড়ল। পূর্ণতার পাশেই পূজা। পূর্ণতা পূজার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি পূজা? বারবার পা দিয়ে সুরসুরি দিচ্ছিস কেন? পূজা যেন আকাশ থেকে পড়ল। সেই সাথে সাথে টেবিলের নিচে মাথা দিল। দেখলো প্রভাতী পূর্ণতাকে সুরসুরি দিচ্ছে। পূজার চোখে মুখে হাসি। সে পূর্ণতার কানে কানে বলল, আমি না, প্রভাতদা করেছে এই কাজ। পূর্ণ এবার প্রভাতের দিকে তাকালো। প্রভাত ডান চোখ টিপে দুষ্টুদের মতো হাসছে। ওয়াজেদ চৌধুরী খাওয়া শেষ করে উঠল।
পূজাকে বলল। পূজা, আমার জন্য একটা চা দিয়ে যাস ঘুমাতে যাবার আগে। পূজা বলল। আচ্ছা জেঠু। প্রভাত পূজার দিকে উদ্দেশ্য করে বলল। তুমি এই বাড়িতে ওনার জন্য আসোনি, চাচির জন্য এসছো। চাচি ছাড়া আর কারো কাছে যাবে না। ওয়াজিদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল। চাচা, আপনার প্রয়োজন হলে পার্সোনাল কাজের মহিলা নিয়ে আসতে পারেন, সমস্যা নেই, কিন্তু ভুলেও পূজাকে ডাকবেন না। ও 2 মাসের জন্য এই বাড়িতে এসছে। প্রভাত খুব শক্তভাবে কথাটা বলল, কিন্তু পূজার মাথায় এলো না 1 কাপ চায়ের জন্য কেন এমন বলছে প্রভাত। সবাই যে যার ঘরে শুয়ে পড়লে পূজার মনে হলো। 1 কাপ চা দিলে কি এমন ক্ষতি হবে? যাই দিয়ে আসি। পূজা ঘর ছেড়ে বের হলো। ওয়াজেদ চৌধুরীর ঘরের সামনে এসে দরজায় নক করলো। ভেতর থেকে ওয়াজেদ চৌধুরী বলল। কে? পূজা বলল। জ্যাঠা আমি। পূজার কণ্ঠ শুনে ওয়াজেদ বিছানা ছেড়ে উঠল। দরজায় এসে বলল। তুই? জ্যাঠা চা দেব? ওয়াজেদ কুদৃষ্টি নিয়ে পূজার আপাত মস্তক তাকিয়ে দেখে বলল। এইভাবে মিষ্টি করে বললে চা না খেয়ে পারি? সহজ সরল পূজা সে ওয়াজেদ চৌধুরীকে বাবার নজরে দেখে। ওয়াজেদের কুদৃষ্টি ধরতে পারেনি। এতটা ধূর্ত সে নয় যে কারো চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা তার হয়নি। মিষ্টি হেসে বলল। আমি আপনার মেয়ে না, এই জন্য পূর্ণতা দিদির মতো মিষ্টি দেখতে হয়েছি। একটু অপেক্ষা করুন, চা নিয়ে আসছি চাচা। পূজা গুনগুন করে গান করতে করতে কিচেনে প্রবেশ করলো। নিচতলায় কিচেন। কিচেনের সাইডে বাগান আছে। পূজার কেমন যেন একটু গা ছমছম করে উঠল। গ্যাসে পানি গরম করতে গিয়ে কৃষ্ণকে কল করলো। কৃষ্ণ ফোন রিসিভ করেই বলল। বউ বলো। পূজা খুব ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল। কি করছো কৃষ্ণ? রাজনদার বিয়ের জোগাড় করছি, তুমি কি করো? ও অজিত জ্যাঠার জন্য চা বানাতে এসেছে, কেমন যেন একটু ভয় করছে, তাই তোমাকে ফোন করলাম। যার রক্তে অস্তিত্বে সবসময় আমি মিশে আছি, তার ভয় কিসের? তুমি তো দূরে আছো। রাজনদার বিয়েটা হোক, এইবার আমার বউটাকে 7 পাকে ঘুরে জন্ম জন্মান্তরের মন্ত্র পড়ে আমার ঘরে নিয়ে আসবো। শোনো, আমি কিন্তু তোমার নামে সিঁদুর পরি লুকিয়ে। আমার না খুব শখ মাঝে সিঁথি কেটে লম্বা সিঁথি জুড়ে লাল টকটকে সিঁদুর পরবো, কপালে বড় টিপ পরবো, হাতে শাঁখা পরবো, কোমরে বেছা পরবো, পায়ে আলতা নুপুর পরবো, আর সব সময় রঙিন শাড়ি পরবো। বলো তো আমাকে কেমন লাগবে কৃষ্ণ? আর শোনো, আমি কিন্তু তোমার কাছে কোনো দিন পুরনো হব না। বুড়ো হয়ে যাব তবু একইভাবে সেজে গুছিয়ে লাল শাড়ি পরে ঘুরবো। সাদা শাড়ি, বাদামি শাড়ি ওসব আমি জীবনেও পরবো না। কৃষ্ণ ভাবনায় ডুব দিল। পূজার চা করা শেষ হয়ে গেল। চা হয়ে গেলে সে আবার ওয়াজেদের রুমে গেল। ওয়াজেদের রুমের দরজা খোলা আছে। ওয়াজেদ বিছানায় বসে আছে। পূজা চায়ে গিয়ে দিতেই ওয়াজেদ চৌধুরী পূজার হাত থেকে চা নেওয়ার সময় পূজার আঙ্গুলে স্পর্শ করল। পূজা এই স্পর্শকে স্বাভাবিকভাবে নিল। হাসি মুখে জিজ্ঞেস করল। জ্যাঠা চা কেমন হয়েছে? ওয়াজেদ পূজার দিকে তাকিয়ে বলল। তোমার মতো মিষ্টি। ওয়াজেদের কথা শুনে পূজা খুব খুশি হলো। সে ভাবলো চায়ের প্রশংসা করলো বুঝি। ওয়াজেদ পূজার হাত ধরে বিছানায় বসিয়ে বলল। বসো, দাঁড়িয়ে আছো কেন? পূজা বিছানায় বসলো। বসে বলল। জ্যাঠা আপনি চা খান, আমি আসি। ওয়াজেদ চৌধুরী পূজার পিঠে হাত বুলোতে বুলোতে বলল। অনেকদিন পর কেউ আমাকে 1 কাপ চা খাওয়ালো। পূজা ওয়াজেদের স্পর্শকে স্নেহের স্পর্শ ভাবছে। ওয়াজেদ চালাক মানুষ, সে বুঝতে দিচ্ছে না। পূজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। কেন জ্যাঠা? ওয়াজেদ চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তুমি দেখো না, এ বাড়িতে আমার আপন বলে কেউ নেই, আমার কথা ভাবার মতো কেউ নেই। আমাকে 1 কাপ চা দেওয়া তো দূরে থাক, আমার বউটাও আলাদা থাকে আমার থেকে। মেয়েও কথা বলে না। আমি অনেক নিঃস্ব পূজা, ভালোবাসার মতো কেউ নেই। পূজা ওয়াজেদের ব্যাপার স্যাপার কিছু বুঝলো না। সে জিজ্ঞেস করলো। কেন চাচা? ওয়াজেদ চৌধুরী দুঃখী কণ্ঠে বলল। তুমি কাউকে শেয়ার না করলে বলতে পারি, আমার সাথে যেসব নিয়ে কথা হচ্ছে এসব বিষয়ে কাউকে বলো না। এ বাড়ির কারো কাছে জিজ্ঞেস করতে যেও না কেন তারা আমার সাথে কথা বলে না। আচ্ছা জ্যাঠা। আমার বউয়ের সাথে আমার টুকটাক ঝামেলা চলে, আমাকে তেমন একটা পাত্তা দেয় না। ঘরোয়া ব্যাপার, কাউকে বলা যায় না। মেয়েটা ওর মায়ের কথা ছাড়া শোনে না। আমার বউ সবার কান ভাঙিয়ে আমাকে খারাপ করে রেখেছে সবার সাথে। পূজার কেমন যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এসব কথা। এই বাড়ির সবাই তো ভালো। পূজা কিছু বুঝে ওঠার আগে ওয়াজেদ বলল। বিশ্বাস হচ্ছে না? পূজা আমতা আমতা করে বলল। না মানে
ওয়াজিদ বিভিন্ন বাহানায় পূজাকে তার ঘরে আটকে রাখার চেষ্টা করলো, বিভিন্ন সুখ দুঃখের গল্প শোনাতে লাগলো। ওয়াজিদের উদ্দেশ্য খারাপ। পূজাকে দেখে তার ভেতরের খারাপ উদ্দেশ্য তাকে খুঁচিয়ে যাচ্ছে, যে কোনো সময় খপ করে ধরবে। এমন সময় জাহানের গলার আওয়াজ শোনা গেল। জাহান খুব উত্তেজিত কণ্ঠে ডাকলো পূজার নাম ধরে। জাহানের কণ্ঠ শুনে পূজা দ্রুত ওয়াজিদ চৌধুরীর ঘর ছেড়ে বের হলো। ঘর থেকে বের হতেই দেখলো জাহান দাঁড়িয়ে আছে। পূজা বের হতেই জাহান পূজার হাত খপ করে ধরে জাহানের রুমে নিয়ে গেল। পূজা এসবের কিছুই বুঝলো না। জাহান বলল, তুমি এত রাতে এই লোকটার ঘরে কি করছিলে পূজা? যাটাকে চা দিচ্ছিলাম। জাহান পূজার মায়াভরা মুখের দিকে তাকিয়ে বলল, তাকে চা দেওয়ার জন্য অনেক মানুষ আছে, তোমার দিতে হবে না। আমাকে যদি তোমার মায়ের মতো মেনে থাকো তাহলে ভুলেও ওই লোকের আশেপাশে যেও না। পূজা কিছুই না বুঝে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা জেঠিমা। জাহান পূজার মাথায় হাত বুলিয়ে বলল, সারাদিন ছুটে বেড়াও, এখন একটু ঘুমাও মা। পূজা জাহানের পাশে ঘুমিয়ে পড়ল। পরের দিন দুপুর। পুষ্পকে পুষ্পের ন্যায় সুন্দর দেখাচ্ছে। তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে পুষ্পকে। পরনে হলুদ শাড়ি। ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ হচ্ছে। মেয়ের বিদায় হবে, সে দুঃখে কান্নার বিপরীতে কেন যেন আনন্দ পাচ্ছে। সে আনন্দ পুরোটাই যেন রহস্য ঘেরা। লাল টকটকে বেনারসি আর গা ভর্তি গহনা পরে কবুল পলার জন্য অধীর আগ্রহে বসে আছে পুষ্প। জীবনের এতগুলো বসন্ত পার হয়ে গিয়েছে, সে মন খুলে হাসেনি কখনো। এই প্রথমবার পুষ্প যেন মন খুলে হাসতে পারছে। তার হাসির একমাত্র কারণ রাজন। এমন সময়ে রাজনরা চলে এলো। বিয়েতে ওয়াসিল চৌধুরী রাজি নয়, তাই মানুষ দাওয়াত দেওয়া হয়নি। তাই রাজনরাও 4-5 জন মানুষ এসেছে মাত্র। তবে প্রভাত মানুষে কম বলে আয়োজনের কোনো ত্রুটি রাখেনি। দ্রুতই রাজনদের খাওয়া দাওয়া শেষ হলো। প্রভাত আগেই কাজী বলে রেখেছিল। বিয়েও দ্রুত পড়ানো হয়ে গেল। রাজনের কাছে সব কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। সত্যি আজ থেকে তার পছন্দের মানুষ চিরদিনের জন্য তার হয়ে গিয়েছে। বিয়েতে কৃষ্ণও এসেছে। কৃষ্ণ হলো কালো মানুষ। কৃষ্ণ কালো মানুষ, তবুও পূজা ঘন ঘন বলছে, আজ তোমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। কৃষ্ণ জানে তাকে অত সুন্দর দেখাচ্ছে না। কৃষ্ণ আনন্দে আত্মহারা। পূজার মতো এত সুন্দর মেয়েটা কোনোদিন তাকে ভালোবাসায় কার্পণ্যতা করেনি। কৃষ্ণ ঠোঁট চেপে হাসতে হাসতে বলল, একটা স্বর্ণের চেন বানাতে দিয়েছি তোমার জন্য। দাদার বিয়েটা হলেই দাদার থেকে 50,000 টাকা ধার নিব আমাদের বিয়েতে খরচের জন্য। স্বর্ণ বানাতে দিয়েছো? এত টাকা কোথায় পেলে তুমি? 1 বছর আগে বানাতে দিয়েছি। প্রতি মাসে 5,000 টাকা দিয়ে শোধ করেছি। এই মাসেই আনবো, আর দাদার থেকে ধার নেওয়া টাকা কাজ করে শোধ করে দিব। কৃষ্ণ যে পূজার কথা ভেবে এত কিছু করেছে পূজার তা জানা ছিল না। পূজা জানে কৃষ্ণ তাকে ভালোবাসে, তাই বলে এত গভীরভাবে। ওদের মতো হতদরিদ্রদের ফ্যামিলিতে স্বর্ণ একটা বিলাসিতা ছাড়া কিচ্ছু না। একবেলা মাছ না ধরলে পেটে খাবার যায় না ওদের। ছেঁড়া জামা কাপড় সেলাই, জোড়াতালি দিয়ে বছর কাটিয়ে দিতে হয়। একবেলা খাবার খেয়ে বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হয় ওদের। এত সবের ভিড়ে ওদের দুজনের ভালোবাসা নিখুঁত। ছোটবেলা থেকে এক পাড়াতে বেড়ে ওঠা। দুজনই জানে তাদের জীবনে অনেক সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। পূজা জেনে বুঝেই কৃষ্ণ বর্ণের একজন হতদরিদ্রকে ভালোবেসে পাগল পাড়া। ওদের ভালোবাসায় নামি দামি উপহার নেই। গাছের একটা জবা ফুল বিনিময়ের মাধ্যমেই ওদের ভালোবাসা শুরু হয়। ওই একটা জবাই যেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। নিজেকে সবসময় পরিপাটিভাবে উপস্থাপন করা লাগে না। একবেলা খাবার খেয়ে বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হয় ওদের। এত সবের ভিড়ে ওদের দুজনের ভালোবাসা নিখুঁত। ছোটবেলা থেকে এক পাড়াতে বেড়ে ওঠা। দুজনই জানে তাদের জীবনে অনেক সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। পূজা জেনে বুঝেই কৃষ্ণ বর্ণের একজন হতদরিদ্রকে ভালোবেসে পাগল পাড়া। ওদের ভালোবাসায় নামি দামি উপহার নেই। গাছের একটা জবা ফুল বিনিময়ের মাধ্যমে ওদের ভালোবাসা শুরু হয়। ওই একটা জবাই যেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। নিজেকে সবসময় পরিপাটিভাবে উপস্থাপন করা লাগে না। কৃষ্ণ পূজার ঝরঝরে সিল্কি চুলের প্রেমে পড়েনি। তেজে চিপচিপে বেনি করা চুল দেখতে দেখতে বড় হয়েছে। ভারী মেকআপে সাজসজ্জা করা মুখও কখনো দেখেনি। ছোটবেলায় কয়লা দিয়ে দাঁত মাজত। কলে এসে মুখ ধুয়ে গিয়ে পড়তে বসত। কৃষ্ণ এসে কল চেপে দিত। আহা, কি সুন্দর মিষ্টি মধুর তাদের পথ চলা। মাঝে মাঝে কৃষ্ণকে দেখার জন্য চুলে বেনি করতে করতে, কখনো আবার চুলে চিরুনি করতে করতে বাড়ির সামনে এসেছে পূজা। এই নিখুঁত প্রেম ভালোবাসা কি কোনো শব্দে বর্ণনার মতো?
কৃষ্ণের কথার জবাবে পূজা বলল, আমার একটা শখ, আমার সুখ, আমার গহনা সবটাই তুমি। শুধু তুমি আমার হয়ে থেকো কৃষ্ণ, আমার কিচ্ছু লাগবে না। কৃষ্ণর ঠোঁটে তৃপ্তির হাসি ছড়াছড়ি। ছোট্ট সাদা রঙের প্রাইভেট কারটি এগিয়ে এলো। পুষ্পের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। বিদায়ের সময় তার বাবা এগিয়ে আসেনি। ডাকাডাকি করেও তার বাবাকে আনা যায়নি। মেরি একাই তার মেয়েকে শেষ বিদায় জানালো। মেরি চোখে এক ফোঁটাও পানি নেই, সে হাসছে। কেমন যেন অদ্ভুত লাগছে তার হাসি। মেরি বোধহয় একমাত্র মা যে তার মেয়ের বিদায়ে হাসছে। পুষ্প মেরিকে জড়িয়ে ধরে রাখলো কতক্ষণ। সে শব্দ করে কাঁদছে না, শুধু ফোপাচ্ছে। মেরি পুষ্পের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি সুখী হবে সোনা, এই অশান্তির নির থেকে মুক্তি পেলে তুমি। পুষ্প এবার কেঁদে উঠে বলল, আর কোনো সকালে তোমার মুখ দেখে ঘুম ভাঙবে না আম্মু? মেয়েদের জীবন এত কঠিন কেন আম্মু? যার মুখ দেখে এখন থেকে ঘুম ভাঙবে তুমি তার অর্ধাঙ্গিনী সোনা। জীবনে যা কিছু হয়ে যাক, যত কষ্টই হোক, স্বামীর হাত কখনো ছাড়বে না। স্বামী হলো মেয়েদের একমাত্র আপন ঠিকানা, জন্ম জন্মান্তের বাঁধন। রাজনের হাতে পুষ্পকে তুলে দিল মেরি। প্রভাত রাজনের হাতে পুষ্পকে তুলে দিয়ে বলল, একজন মা অনেক নরম হয় রাজন, আমি জানি আমার মেয়েকে তুমি ভালো রাখবা। একজন মা তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তার সন্তান খারাপ থাকে। আমার মেয়েকে সুখ দিও রাজন। রাজন মেরিকে সালাম করে বেরিয়ে পড়ল। তখন সন্ধ্যা। মেরির মন খারাপ, তবুও সে স্বাভাবিক আছে। মা হিসাবে অনেক ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু ভেঙে পড়েনি। জাহান মেরির ঘরে মেরির পাশে বসে আছে, মেরিকে বুঝাচ্ছে। মেরি হেসে জবাব দিচ্ছে। এমন সময়ে জাহান বলল, আপনি এত শান্ত কিভাবে আছেন আপা? একটু কষ্ট হচ্ছে না? মেরি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কিছু মানুষ কষ্টকে সঙ্গী হিসেবে গ্রহণ করে নেয়, তা না পারলে বেঁচে থাকা সহজ হতো না রে। আপা, এত কঠিন কথা বলেন, অনেক কিছুই বুঝি না আমি। তুই অনেক সরল জাহান, তোর জন্য কষ্ট হয় আমার। একবার যদি তোর জীবনের গল্প মুছে নতুন করে লিখতে পারতাম, তাহলে আমি আমার নয়, তোর জীবনের গল্পটা লিখতাম। এই সময়ে প্রভাত মেরির ঘরে প্রবেশ করে। প্রভাতকে দেখে মেরি বলে, বাবা, কখন বের হবা? এখন আম্মু ও চাচিকে জানেন? জাহান বলল। কোন বিষয়ে? প্রভাত বলল, চাচি পূর্ণতাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাচ্ছে, কিন্তু আপনার অসুস্থ শরীর রেখে যেতে ইচ্ছা করছে না। জাহান হেসে বলল, কিছু হবে না বাবা, তোমরা ঘুরে এসো। এই সময়ে পূর্ণতা প্রবেশ করলো। জাহানকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি যেতে চাচ্ছি না, প্লিজ ওনাকে বলে দাও তোমাকে রেখে আমি যাব না। আমি বলছি যাও, যাও, আমার কিচ্ছু হবে না। আম্মু আমার মন সায় দিচ্ছে না। কিন্তু আমার মনে সায় দিচ্ছে, ঘুরতে গেলে অনেক কিছুই ভালো হবে। আমার কেন মনে হচ্ছে সব খারাপ হবে? খারাপ কিচ্ছু হবে না, আমাদের দোয়া আছে। সারাদিন পর ওয়াসেল বাড়ি ফিরেছে। ভীষণ চিন্তিত দেখাচ্ছে তাকে। ওয়াসেলের সামনে দিয়ে পূর্ণতার হাত ধরে ব্যাগ গুছিয়ে বের হলো। প্রভাতকে বের হতে দেখে ওয়াসেল বলল, কোথায় যাচ্ছ? বউ নিয়ে হানিমুনে যাচ্ছে।